হাতের কাপ একটু নামান, ওনাকে অ্যালাউ করতে হবে, উনি নামাবে। উনি যদি না পারে আস্তে করে হাত দিয়ে শোল্ডার এরকম করে নেকটা এক্সপোজ রাখতে হবে, হ্যাঁ, ঘোমটাটা আস্তে করে নামায়, মা একটু সরান, আপনাকে পরীক্ষা করে দেবো, একটু কাপড়টা নামান, তখন নামালো। নামানোর পর আমি ওনার লিম্ফ নোডে যাবো, আমি জাস্ট আমার বডি ইনক্লাইন করে সাবমেন্টালে রাখবো। রাইট সাইডে আলসার, আমার মেন্টাল প্রিপারেশন থাকবে রাইট সাইডে কোনো কিছু মিস করা যাবে না। তাহলে আমি পাম অফ দ্য ফিঙ্গার্স দিয়ে চিনে রাখবো, হ্যাঁ, বা নরম থাকে এরকম বলে, নরম এরকম করে আমি ফিল করলাম সাবমেন্টাল এরিয়া। সাবমেন্টাল এরিয়া ফিল করার পরে বলবো বাবা আপনার মাথাটা আমার হাতে ছেড়ে দেন, নরম করেন। এই যে আমার ফিঙ্গারের নিচে নিলাম, লিঙ্গুয়াল কর্টেক্সে যে সাবমেন্টিবুলার গ্রুপ অফ লিম্ফ নোড দেখলাম। প্রথমে সাবমেন্টাল লিম্ফ নোড গ্রুপ দেখলাম, পরে সাবমেন্টিবুলার লিম্ফ নোড গ্রুপ দেখলাম। দেখার পরে আমি এসসিএম এর অ্যান্টেরিয়র বর্ডারে আসলাম, কিন্তু আমার বাহারটা রুগীর কাছে রেখে বললাম আমার এই হাতের উপর ঠাসা দেন তো বাবা, দেন জোরে। এই উনি যখন ঠাসা দিলে এটা টট হবে, টট হলে আপার অ্যান্টেরিয়র চেন দেখতে দেখতে নিচে গেলাম, যে সব একটু এই যে ঘাটটা একটু উঁচু করেন তো, এই ওর উপর দেখে দিলাম। তখন আবার দুই হাতে নিয়ে এখানে দেখলাম, দেখো আমার হাত চলে আসছে, কিন্তু তার মানে অ্যান্টেরিয়র জুগুলার চেন দেখার সময় এটা করতে হয়েছে, যখন দেখে ফেলছে তখন এটা নামায় দুই হাত দিয়ে দেখলাম। দেখে পোস্টেরিয়র দিয়ে এসে অক্সিপিটাল দেখে সামনে অরিকুলার প্যারোটিড প্যারাপ্যারোটিড দেখে শেষ করে দিলাম। দুইভাবে করে, কেউ এইভাবে দেখে এইভাবে যায়, তো আমি যেভাবে শিখেছি এভাবে শেখো। চোখের দিক তাকায় সাবমেন্টাল ফিল করা, আমার হাতের উপর গাটা ছেড়ে দেন, নরম থাকেন, সাবমেন্ডিবুলার লিম্ফ নোড গ্রুপ দেখা। হাতটা তুমি মিড লাইনেরও মিডিয়ালি রাখবে, নাহলে রুগী কিন্তু চাপ দিতে পারবে না, রুগী খালি এইভাবে চলে যাবে। তোমার হাতটা থাকবে রুগীর মিড লাইনে, আমার হাতের উপর চাপ দেন জোরে। এই টট হইল আপার অ্যান্টেরিয়র মিড দেখে বাবা সামনে এসে একটু পাটটা তোলেন, একটু দেখলেন। আমার বডির ইনক্লাইনেশন কিন্তু তার চোখে সবসময়, খেয়াল করছো? তাহলে আমি দেখতেছি রুগী ব্যথা পাচ্ছে কিনা, এবং যখন পাবো ওই জায়গাতে একটু সময় দিব। দেয়ার ইজ এ পালপেবল সিঙ্গেল lymph node in submandibular group which is about 1.5 into 1.5 centimeter in size, irregular in shape অথবা ওভাল ইন শেপ, সাধারণত ওভাল বা রাউন্ড হয় এসসিসি পেশেন্টগুলো, which is fixed with underlying structure free from ওভাল। বাইলেটারাল দেখো, রাইট সাইডের জিঞ্জিভা ম্যাক্সিলার ম্যান্ডিবুলার যে কোনো লেশন, ইপসিল্যাটারাল চেক করবা, ইপসিল্যাটারাল TNM ক্লাসিফিকেশন, এটা খুবই জরুরি। আমি জানি না তোমরা সবাই ক্লিয়ার কিনা, এই রিলেটেড প্রচুর প্রশ্ন হয়, কোনো কনফিউশন থাকলে দূর করে নাও। আশা করি ওইটা যদি মাথায় রাখতে পারো TNM, তাহলে শর্ট কেস ইনশাআল্লাহ সমস্যা হওয়ার কথা না। ইভেন ভাইবা সাবমেন্টাল গ্রুপ অথবা সাবমেন্ডিবুলার গ্রুপ which is about এত into এত সেন্টিমিটার in size, round in shape and fixed with underlying structure but free from overlying skin, এরকম দিয়ে লিম্ফ নোডের এই লেখাটা লিখবা। লিম্ফ নোডটা কেমন অ্যাপিয়ারেন্স হয় করছো না ওরকম, তার মানে তোমাদের থিওরির নলেজগুলো আলটিমেটলি তোমাকে বাঁচায় নেবে আর কি ক্লিনিক্যাল পারফরমেন্সের সাথে। এটাকে একটু কনসাইজ করে লিখতে হবে। কনসাইজটা কেমন, যেগুলিতে অ্যাবসেন্ট নো এগুলো লেখার দরকার নাই, যেগুলিতে প্রেজেন্ট মাউথ রেস্ট্রিকশন থাকলে মাউথ রেস্ট্রিকশনের কথা লেখা, ইরেগুলার মার্জিন লিখতে হবে, ফ্লোর কি মানে পজিটিভ পয়েন্টস টুয়ার্ডস দ্য ডায়াগনোসিস, ওগুলিকে উল্লেখ করে স্যালাইন ফিচার বড় করবা। স্যালাইন ফিচার লিখে প্রভিশনাল ডায়াগনোসিস পর্যন্ত লেখাটাই হলো লং কেস লেখা শেষ। এই প্রভিশনাল ডায়াগনোসিস ইস্টাবলিশ করাটা এবং বলাটা হলো শর্ট কেসের এক্সামিনেশন। সেটা কিভাবে বলবা? দিস মে বি এ কেস অফ, তাহলে আলসারের ক্ষেত্রে বলবো দিস মে বি এ কেস অফ ম্যালিগন্যান্ট আলসার অন রাইট সাইড অফ বাক্কাল মিউকোসা, রাইট সাইড অফ বাক্কাল মিউকোসা উইথ দ্য পসিবিলিটি অফ স্কোয়ামাস সেল কার্সিনোমা। এগুলো হলো প্রভিশনাল ডায়াগনোসিস বলা, ঠিক আছে? দেয়ার ইজ এ দিস মে বি এ কেস অফ benign swelling on right side of maxilla with the possibility of fibrous lesion, with the possibility of radicular cyst, with the possibility of odontotic keratocyst.
তারপরে স্যাররা নিজ উদ্যোগে জিজ্ঞেস করবে, বাবা এটা কেন বললা, আর কি কি হতে পারে। অর্থাৎ তুমি বলে স্যারকে প্রশ্ন করার জায়গা দাও, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করতে দাও, ঠিক আছে। তাহলে আলসারের এক ধরনের বললাম, সোলিংয়ের বললাম। ফ্র্যাকচারের ক্ষেত্রে কি, দিস মে বি এ কেস অফ 14 days old ফ্র্যাকচার। এটা কোথায় থেকে জানতে পারছো, কবে ফ্র্যাকচার হয়েছে বাবা, কবে আহত হয়েছেন, মনে আছে? এরকম প্রশ্ন করছিলা যে কবে আহত হয়েছেন, কিভাবে আহত হয়েছে। তাহলে ওইটার থেকে আমি কি বের করছি, দিস মে বি এ কেস অফ 14 days old ফ্র্যাকচার অফ রাইট সাইড বডি অফ ম্যান্ডিবল উইথ ম্যালোক্লুশন থাকলে বলতে পারো, মাউথ রেস্ট্রিকশন থাকলে বলতে পারো, না বললেও সমস্যা নাই, ওপেন বাইট, ক্লোজ বাইট এগুলো নাও, আর দিতে হবে না। দিস মে বি কেস অফ 14 days old ফ্র্যাকচার অফ রাইট সাইড বডি ফ্র্যাকচার উইথ আনকনশাসনেস, যদি অজ্ঞান হয়ে থাকে, বুঝছো। এবং আলসার, সোয়েলিং এর, ডায়াবেটিস মেলাটাস, হাইপারটেনশন উল্লেখ করলে বেটার। দিস মে বি কেস অফ ম্যালিগনেন্ট আলসার অন রাইট বাক্কাল মিউকোসা উইথ দ্য পসিবিলিটি অফ ডায়াবেটিক পেশেন্ট বা হাইপারটেনশন পেশেন্ট। যদি এটা না বলতে চাও সমস্যা নেই, আমি এটা প্রথম দিন দেখি, কারণ আমরা প্রতি সেশনে দেখি টিচাররা কেমন করে ধরে। দেখবা তোমরা ফার্স্ট ব্যাচ চলে গেলেই অনেক কিছু ওপেন হয়ে যাচ্ছে, তাই না? এবার আসলে 3টা টিচার একটু নতুন, তো দেখি আমার 3 মিনিট পরে তোমাকে বলে প্রেজেন্ট ইওর কেস, এটা শর্ট কেসে বলবে না, এটা কই বলবে, লং কেসে বলবে। তাহলে তুমি তোমার সেলেন্ট ফিচারকে অ্যাটলিস্ট 3 to 4 মিনিটস বলার মতো করে প্র্যাকটিস করো। যে দ্রুত ইংলিশ পারো সে স্লো বলো, যে স্লো ইংলিশ পারো সে দ্রুত বলো। নিজেকে তো প্রস্তুত করতে হবে। তুমি সেলেন্ট ফিচারের অর্ধেকে এসে তোমার সময় শেষ, বলো না। আবার তুমি বলে দাঁড়িয়ে আসো, তোমার প্রশ্ন হচ্ছে অনেক বেশি, ডিফেন্ডই করতে পারতেছো না। তো এই জন্য টেকনিক্যাল হও, নিজেকে নিজের চিনতে হয় আর কি। এই উইথ দ্য কমপ্লেন্টস অফ, ওই যে 3টা পয়েন্ট, 2টা পয়েন্ট, 1টা পয়েন্ট যা যা বলছে লেখো, ওটার পজিটিভ ফাইন্ডিংগুলো দাও। পেশেন্টের ডায়াবেটিক, হাইপারটেনসিভ কিনা উল্লেখ করো, ওগুলি লিখে এক্সট্রাল এক্সামিনেশনে কোনো পজিটিভ কিছু পাইলে সেটা লেখো, ইন্টারলে কোনো পজিটিভ পাইলে লেখো, তারপর লিম্ফ নোডের জিনিসটা লেখো। বিনাইনে তো লিম্ফ নোড দেখতে হচ্ছে না। এখন প্রশ্ন হলো, আমি প্রথম দিন বলতে পারবো এই টিচাররা বিনাইনে লিম্ফ নোড দেখা পছন্দ করে কিনা। সত্যিকার অর্থে আমি বিনাইনে লিম্ফ নোড দেখতে দেখি নাই কারণ আমি যে পরীক্ষা নেই সিটি ডেন্টাল, আমি কিন্তু